সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মানে পরতে পরতে থাকে আকর্ষণ। কি হয় জানবার কৌতূহল। সেই রকমই একটি গল্প, অত্যন্ত নাটকীয় একটি গল্প। গল্পের নাম নাটকের বাইরে। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম নাটকের বাইরে। শুনতে থাকুন আজকের গল্প নাটকের বাইরে। নাটক চলছে। দ্বিতীয় অঙ্ক একটুক্ষণের মধ্যেই শেষ হবে। তারপর 5 মিনিট বিরতি। নাট্যকার বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। এখন বাইরেটা একদম ফাঁকা। এমনকি দরজার কাছে যে দুজন দাঁড়িয়ে টিকিট ছেড়ে তারাও নেই। একটু দূরে শুধু খাবারের স্টলে 2-3 জন এখন খুব ব্যস্ত। ছোট ছোট কাগজের ঠোঙায় মাংসের চপ আর কুঁচো পেঁয়াজ ভরে রাখছে। 2 উনুনে 2 কেটলি তৈরি চা আর কফি ফুটছে। খাবার স্টলের মালিক ব্রজেশ্বর নাট্যকারের খুব চেনা। সে বলেছিল, অরিন্দম, তোর নাটকের প্রথম অঙ্কের পর 5 মিনিটের বদলে 10 মিনিটের গ্যাপ দেওয়া যায় না? 5 মিনিটে বেশি খদ্দের পাওয়া যায় না। লোকে একটা চপ আর 1 কাপ চা কি 5 মিনিটে খেয়ে শেষ করতে পারে? 5 মিনিটে তো একটা সিগারেটও শেষ হয় না। অরিন্দম এই কথা শুনে হেসেছিল। চায়ের দোকানের সুবিধের জন্য কি নাটকের বিরতি কমে বাড়ে? প্রথম অঙ্কের পরেই নাটকের টেম্পো উঠছে। এখন বেশি সময় নষ্ট করলে সব ঝুলে যেতে পারে। তবু ব্রজেশ্বরকে সান্ত্বনা দিয়ে বলেছিল, দ্বিতীয় অঙ্কের পরেও তো আবার বিরতি আছে 5 মিনিট। ব্রজেশ্বর বলেছিল, প্রথমবারই দর্শকরা হুড় হুড় করে বেরোয়, দ্বিতীয়বার তো অনেকে বেরোতেই চায় না। এখন ব্রজেশ্বর ডেকে বলল, অরিন্দম, চা খাবি নাকি? অরিন্দম কিছু উত্তর দেবার আগেই ফটাস ফটাস করে দরজা খুলে গেল। বেরিয়ে আসতে লাগলো দর্শকেরা। নাট্যকারকে কেউ চেনে না। অরিন্দম ভিড়ের মধ্যে মিশে গিয়ে দর্শকদের মন্তব্য শুনতে চায়। এদের দলের আগের নাটকে সে নিজেও অভিনয় করেছিল গোঁফদাড়ি লাগিয়ে। সেই নাটক যারা দেখেছে তারাও পরিষ্কার গাল আর ধুতি পাঞ্জাবি পরা অরিন্দমকে চিনতে পারবে না। এই নাটকে সে ইচ্ছা করে নিজে কোনো ভূমিকা নেয়নি। যদিও প্রত্যেক দিনই সে তৈরি থাকে। যে কোনো রোলের কোনো অভিনেতা যদি অসুস্থ হয় বা না আসতে পারে তাহলে অরিন্দমই নেমে পড়তে পারে। প্রত্যেকটি ভূমিকাই তার মুখস্থ। 15 রাত অভিনয় হয়ে গেছে নাটকের। প্রথম কয়েক রাত অরিন্দম ভেতরেই বসত, কিন্তু এখন সে বুঝতে পারে ভেতরে বসে থাকতে তার রীতিমতো অসুবিধা হয়। যে নাটকটা সম্পূর্ণ তার নিজের তৈরি, প্রত্যেকটি সংলাপ, প্রতিটি পদক্ষেপ আগে থেকে জানা, সেই নাটকটা সে সাধারণ দর্শকদের মতো চুপচাপ দেখে যেতে পারে না কিছুতেই। উত্তেজনায় তার কপাল থেকে ঘাম বেরোয়। চেয়ারের হাতল দুটো এত জোরে চেপে ধরে যে হাত ব্যথা হয়ে যায়। জীবনের অনেক ব্যাপারই অরিন্দম ঠান্ডা মাথায় গ্রহণ করতে পারে না। বিরতির সময় দর্শকরা বাইরে এসে অধিকাংশই গম্ভীর থাকে। কেউ কেউ ছোটে চায়ের স্টলের দিকে, কেউ কেউ শুধু সিগারেটই টানে, কেউ আর চোখে নজর রাখে মেয়েদের বাথরুমের দিকে। অনেকে হঠাৎ চেনা লোকেদের দেখা পেয়ে যায়, তখন চেঁচিয়ে বলে, আরে অমুক, কি খবর? অমুকও তখন বলে, আরে তুমিও দেখতে এসেছো নাকি? অমিতের খবর কি? অমিত নাকি দুর্গাপুর থেকে বদলি হয়ে গেছে। তখন শুরু হয়ে যায় ওদের ঘরোয়া গল্প। বিরক্তিকর ব্যাপার। অন্য কারুর যে এইসব খবরে কোনো আগ্রহ থাকবার কথা নয়, সেটা এইসব লোকে বোঝে না। চেঁচিয়ে চেঁচিয়ে নিজেদের কথা বলবেই।
মেয়েরা সাধারণত বিরতির সময় বেরোয় না, তারা ভেতরেই বসে থাকে, যদি না বাতিক থাকে ঘন ঘন বাথরুমে যাওয়ার। একেবারে নতুন বিয়ে করা দম্পতি বা প্রেমিক প্রেমিকারা যারা একটুক্ষণের জন্য পরস্পরকে ছেড়ে থাকতে পারে না, তারা একসঙ্গে বাইরে আসে। ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যে বলে কে জানে। হ্যাঁ, বেশ জমেছে কিন্তু। অরিন্দমের কান খাড়া হয়ে যায়। হলদে বুশার্ট পরা একজন বলিষ্ঠ চেহারার লোক তার পাশের ধুতি পাঞ্জাবি পরা একজনকে বলল এই কথা। পাশের লোকটা একটু সাবধানী ধরনের। সে বললে, হ্যাঁ, এই পর্যন্ত তো মোটামুটি ভালোই লাগছে, দেখা যাক কি হয়। রাজার রোলে গগনেন্দ্র ফাটাচ্ছে। অরিন্দম উদ্গ্রীব হয়ে রইল। ফুলদে বুশার্ট পরা লোকটাকে বেশ বুদ্ধিমান বলে মনে হয়। নাটক টাটক ঠিক বোঝে। রাজার ভূমিকায় গগনেন্দ্র যা করছে সবই যে অরিন্দমের রচনা তা অবশ্য এরা জানে না। লোকটা আর কিছু কি বলবে না? গরিব ব্রাহ্মণের মেয়ে যে বিদ্রোহিণী চরিত্রটি তৈরি হয়েছে সেটা কেমন লাগছে? রাজা রানী থাকলেও নাটকটা যে আধুনিক সামাজিক সমস্যা নিয়ে তৈরি তা কি বুঝতে পেরেছে? হলদে শার্ট পরা লোকটা আর কিছু না বলে চায়ের দোকানের দিকে চলে গেল হনহনিয়ে। অরিন্দম অন্য লোকেদের মুখের দিকে তাকাতে লাগলো। কথা না বললেও অনেকের মুখ দেখেই বোঝা যায় তাদের কেমন লাগছে। মুখে একটা স্পষ্ট ছাপ ফুটে ওঠে। কোনো পত্রপত্রিকায় এখনো সমালোচনা বের হয়নি, কিন্তু অরিন্দম সমালোচনার বেশি মূল্য দেয় না। দর্শকদের ভালো লাগার না লাগার উপরে সবকিছু নির্ভর করে। নাটকের সবচেয়ে বড় পাবলিসিটি লোকেদের মুখে মুখে। কিরে বিজন, আর থাকবি নাকি চলে যাবি? বাপ্তার পাঞ্জাবি পরা একটা লম্বা লোক জিজ্ঞেস করলো আর একজনকে। বিজন যার নাম, তার সাদা প্যান্ট শার্ট। সে বলল, এক্ষুনি যাব কি? আরো দেখবি? বারে, দেখবো না? দূর দূর, এ তো একেবারে যাত্রা। অরিন্দমের বুকে একটা ধাক্কা লাগলো। এরকম কথাও কেউ বলতে পারে তার নাটক সম্পর্কে? সে আশা করল অন্য দর্শকরা নিশ্চয়ই প্রবল প্রতিবাদ করবে, একটা মারামারি না লেগে যায়। কিন্তু কেউ কিছুই বলল না। অনেকে চমকে তাকালো লম্বা লোকটার দিকে। কয়েকজনের মুখে হাসিও ফুটে উঠল, তবে প্রতিবাদ করল না কেউই। অরিন্দম বিহ্বলভাবে তাকিয়ে আছে লোকটির দিকে। কে কে এই লোকটা? চোখে মুখে একটা হামড়াই ভাব। দেখলেই বোঝা যায় এইসব লোক শিল্পের কিছুই বোঝে না। তবু এইসব লোকে কেন টিকিট কেটে দেখতে আসে থিয়েটার? কে ওদের মাথার দিব্যি দিয়েছে? বিজন মৃদুভাবে বলল, শেষ পর্যন্ত দেখো তবে তো। লোকটা লম্বা বিরক্তির সঙ্গে বলল, ধ্যাত, বোগাস। গিন্নি সঙ্গে না থাকলে কখনই কেটে পড়তাম। এবারে অরিন্দম নিশ্চিন্ত বোধ করলো অনেকটা। গলার আওয়াজ শুনেই বোঝা যায় লোকটা মাতাল। মদের টেবিল থেকে উঠে এসেছে নিশ্চয়ই স্ত্রীর অনুরোধে। তাই এর এখন কিছুই ভালো লাগবার কথাই নয়। এর কথার কোনো মূল্য নেই। কিন্তু দর্শকেরা কেউ ওর কথার প্রতিবাদ করল না তো। ঘন্টা বেজে উঠল। অরিন্দম লক্ষ্য করতে লাগলো দর্শকরা কত তাড়াতাড়ি ফিরে যায়। দর্শকরা যদি ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে হলে ফিরে যাবার জন্য ব্যস্ততা না দেখায়, তাহলে বুঝতে হবে নাটক ঝুলে গেছে। বেশ কয়েকজন লোক অর্ধেক সিগারেট ফেলে দিয়েই ঢুকে যাচ্ছে। এটা ভালো লক্ষণ। আর লম্বা লোকটা কি করবে? অরিন্দমের তীক্ষ্ণ নজর তার দিকেই। লম্বা লোকটার হাতে একটা চায়ের ঘুড়ি। সেটা ছুঁড়ে ফেলে দেবার সময় দেখা গেল তার মধ্যে খানিকটা চা রয়ে গেছে। হয়তো মাতালে ঠোঁটে চা ভালো লাগছিল না, এবারে নিশ্চয়ই সিগারেট খাবে। লোকটা কিন্তু তা করল না, হনহনিয়ে ঢুকে গেল ভিতরেই। নাটক ভালো না লাগলেও
লোকটা নিশ্চয়ই বউকে ভয় পায়। একটু বাদে আবার ফাঁকা হয়ে গেল মায়ের এটা। বাথরুমে যারা গিয়েছিল তারাও ঢুকে গেছে। এবার অরিন্দম পা বাড়ালো চায়ের স্টলের দিকে। এখন নিশ্চিন্তে চা খাওয়া যাবে। ব্রজেশ্বরের সামনে স্তূপাকার খুচরো পয়সার নোট। বিশ্বাসই করা যায় না 5 মিনিটে এত বিক্রি হয়। সেই সময় ব্রজেশ্বরের যেন 20খানা হাত হয়ে যায়। আরও 2টি ছেলে আছে, তারাও খুব চটপটে। অরিন্দম অবশ্য ঘড়ি দেখেছে, আজ বেল বেজেছে 6:30 মিনিট পরে। দ্বিতীয় অঙ্কের পরে 3 জনের পোশাক পাল্টাবার ব্যাপার আছে, একটু দেরি হয়েই যায়। কি ব্রজেশ্বর, চা বেঁচেছে নাকি? চা শেষ, কফি খা। কফি আছে অনেক। খাতির দেখাবার জন্যে ব্রজেশ্বর নিজের টুলটাই এগিয়ে নে, জিজ্ঞেস করে, মটন কাটলেট খাবি একটা? ইস, তোরে পচা খাবার আমাকেও খাওয়াতে চাস নাকি? পচা? কি বলছিস? সব ফ্রেশ মাল। এই পাড়ার খদ্দেরেরা বেশি পয়সা দিতে রাজি আছে, কিন্তু বাজে জিনিস কিছুতেই খাবে না। না থাক, কাটলেট খাবো না। এই দেখ, আমি নিজে খাচ্ছি। ব্রজেশ্বর বিএসসি পাশ করে একটা হাসপাতালের আউটডোরে কেরানিগিরি করে। অরিন্দমই তাকে এই ক্যান্টিনটা খুলবার বুদ্ধি দিয়েছিল। সপ্তাহে 3 দিন সন্ধেবেলা। মাইনের থেকে বেশি রোজগার করছে ব্রজেশ্বর। নাটকটা তোর ভালোই জমেছে মনে হচ্ছে। আজ তো বোধহয় হাউসফুল। পাস আছে? তা হোক, আমি বলে দিচ্ছি এই নাটক কিন্তু জমবে। তুই তো এই নাটকটা এখনো দেখলি না। সময় পাই কোথায় বল। শেষ অঙ্কটা দেখেছি আগের দিন। প্রথম দিকটাই দেখা হয়ে উঠছে না, শেষটা তো দারুণ। ব্রজেশ্বর তার কাছ থেকে খাবারের দাম নেবে না বলে অরিন্দম নিজের সিগারেটের প্যাকেটটা মারিয়ে দিল তার দিকে। সবে মাত্র সিগারেট ধরিয়েছে, 2 টান দিয়েছে। সেই সময় হলের দরজায় খুট করে একটা শব্দ হলো। কেউ কি বেরিয়ে আসছে? নাটক চলতে চলতে একজনও যদি উঠে আসে তাহলেই নাটকের অপমৃত্যু। যে নাটকার দর্শকদের ধরে রাখতে পারে না, তার সব কিছুই ব্যর্থ। প্রথমে একটা ফর্সা হাত, তারপর ঝলমলে সিল্কের শাড়ি পরা একজন মহিলা বেরিয়ে এলেন। সঙ্গে একটি 3-4 বছরের বাচ্চা মেয়ে। বাচ্চাটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেজাজ খিঁচড়ে গেল অরিন্দমের। থিয়েটার চলাকালীন 2টো জিনিস ঘোরতর অপছন্দ তার। এক হচ্ছে তার নিজেদের আত্মীয় স্বজন, আর এইরকম বাচ্চা সঙ্গে নিয়ে আসা মহিলা। নিজের আত্মীয় স্বজনরা সবসময় বোকা বোকা কথা বলে লোকজনের মাঝখানে এমন একটা বেসুরো মন্তব্য করবে যে তখন লজ্জায় মাথা কাটা যায়। আর এই যারা বাচ্চা সঙ্গে নিয়ে আসে, তারা এক একদিন পুরো একটা দৃশ্যই নষ্ট করে দেয়। ঠিক আসল আসল জায়গাতেই বাচ্চাগুলো চেঁচিয়ে উঠবে। হিন্দি সিনেমার দর্শকেরা যেমন জায়গা বুঝে সিটি দেয়, তেমনি নাটকের সবচেয়ে জমাট মুহূর্তে কেঁদে উঠবে বাচ্চারা। সঙ্গে সঙ্গে মুড নষ্ট হয়ে যায়। অন্য দর্শকরা চেঁচিয়ে ওঠে। অভিনেতা অভিনেত্রীরাও অন্যমনস্ক হয়ে পড়ে। থিয়েটারে যে বাচ্চাদের সঙ্গে আনতে নেই, এই কথা কিছুতেই এরা বোঝে না। অন্য কোনো দেশে এমন নেই। ভদ্রমহিলা বাচ্চাটিকে সঙ্গে নিয়ে বিব্রতভাবে বেরিয়ে এলেন। নিশ্চয়ই বাচ্চাটি ভিতরেও কান্নাকাটি করেছে। সময়ের হিসেব করে অরিন্দম বুঝল, ঠিক এই সময় বিদ্রোহী জননায়কের ফাঁসির হুকুম দেওয়ার কথা। ওফ, একেবারে মার্ডার করে দিয়েছে নিশ্চয়ই। ভদ্রমহিলা হাঁটু মুড়ে বসে বাচ্চাটি রিজের খুলে দিচ্ছেন। নিশ্চয়ই হিসি করে দিয়েছিল। ইস, কেলেঙ্কারির আর কিছু বাকি নেই। অডিয়েন্স কি চেঁচামেচি করেছিল? চায়ের দোকান ছেড়ে অরিন্দম এগিয়ে গেল বারান্দার দিকে। ভদ্রমহিলা বুদ্ধি করেই নিজের ব্যাগের মধ্যে বাচ্চাটির আর একটা ইজের এনেছিলেন, সেটাই পরিয়ে দিচ্ছেন। যদিও বারান্দাটা একেবারেই ফাঁকা,
তবু তিনি বেশ লজ্জা পেয়েছেন বোঝা যায়। ভদ্রমহিলার বয়স 30-এর বেশি নয় এবং বেশ সুন্দরী। ময়ূরকণ্ঠী রঙের শাড়িটাতে খুব মানিয়েছে। বাচ্চাটাও বেশ ফুটফুটে। ভদ্রমহিলা বাথরুম থেকে ঘুরে এলেন বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা তখন কান্না বন্ধ করলেও মাঝে মাঝে ফুঁপাচ্ছে। তিনি আর হলের মধ্যে না গিয়ে মেয়ের হাত ধরে বেরিয়ে এলেন বাগানে। অরিন্দম ভেবেছিল ভদ্রমহিলা বোধ হয় চায়ের দোকানের দিকে যাবেন বাচ্চাটাকে নিয়ে কিছু একটা খাওয়াবার জন্য, কিন্তু তিনি সেদিকে গেলেন না। আস্তে আস্তে হাঁটতে লাগলেন বাইরের গেটের দিকে। হে কি, উনি চলে যাচ্ছেন নাকি? একেবারে চলে যাচ্ছেন? এরকম একজন মহিলা একা শুধু এটুকু বাচ্চাকে নিয়ে এসেছেন তা তো হয় না। নিশ্চয়ই সঙ্গে অন্য একজন কেউ ছিল। সে কোথায়? তবে কি তাকে ফেলেই উনি চলে যাচ্ছেন? অন্তত একজন দর্শকও নাটকটা পুরো না দেখে চলে যাবে, এটা অরিন্দমের সহ্য হয় না। বিশেষ করে এমন একজন সুন্দরী মহিলা, পয়সা খরচ করে টিকিট কেটে এসেছেন। আজকাল তো আর যৌথ পরিবার নেই, স্বামী স্ত্রীর ছোট সংসার। বাচ্চাকে অনেক সময় বাড়িতে রেখে আসবার সুবিধে থাকে না। সেরকম বিশ্বাসযোগ্য ঝি চাকরও তো পাওয়া যায় না সব সময়। এই যে শুনছেন? বেশ দ্রুত হেঁটে এসে অরিন্দম একটু হাঁপাচ্ছেই। ভদ্রমহিলা থমকে দাঁড়ালেন। কালো গভীর দুটি চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল, কিন্তু তিনি নিজের অনুভূতি লুকোতে জানেন। অরিন্দম একটু লাজুকভাবে জিজ্ঞেস করল, আপনি কি চলে যাচ্ছেন? অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে ভদ্রমহিলা আড়ষ্ট বোধ করলেন না। হেসে ফেলে উত্তর দিলেন, কি করব বলুন, মেয়েটা বড্ড জ্বালাচ্ছে যে। এটা বাচ্চাদের ভালো লাগবার কথাও নয়। তা তো ঠিকই, তবে ওকে বাড়িতে কিছুতেই রেখে আসা যায় না। অন্যান্য দিন চুপ করেই বসে থাকে, গোলমাল করে না বিশেষ। কিন্তু এখানটার ভিতরে বড্ড গরম, বাচ্চাদের পক্ষে। হ্যাঁ, ভেতরে গরমের কথা অনেকেই অনুযোগ করে। বড়দেরই কষ্ট হয়, বাচ্চাদের তো হবেই। ভদ্রমহিলা মুখ নিচু করে নিজের মেয়েকে বকুনি দেবার ভঙ্গিতে বললেন, দুষ্টু মেয়ে, তোমার জন্য আমার এত ভালো নাটকটা দেখা হলো না, বড্ড জ্বালিয়েছ আজ। অরিন্দম বলল, আহা, ওকে বকছেন কেন? এটুকু বাচ্চা, ও কি বোঝে? ভারী সুন্দর দেখতে ওকে। অরিন্দম শিশুটি রেশমের মতন চুলে হাত বুলিয়ে দিল একবার। মহিলার মুখ থেকে ওই কথাটা শুনেই তার মন ভরে গেছে। এত ভালো নাটকটা। লোভীর মতন সে আবার জিজ্ঞাসা করল, আপনার ভালো লাগছিল? মহিলা এক মুখ হেসে বললেন, হ্যাঁ, দারুণ জমেছিল। যেখানটায় মল্লবের ফাঁসির হুকুম হলো সেই জায়গাতে মেয়েটা। অরিন্দম একটুক্ষণ মহিলার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, একটা কথা বলবো? আপনি আপনার মেয়েকে আমার কাছে রেখে যান, আমি ওকে ঠিক ম্যানেজ করে রেখে দেব। আপনি নাটকটা দেখুন। ভদ্রমহিলার চোখে একটু যেন সন্দেহ কিংবা আশঙ্কার ছায়া খেলে গেল। আপনি? আমি আমি এই নাটকের দলেরই লোক। ও তো অন্য কারুর কাছে থাকে না। না না, থাকবে, নিশ্চয়ই থাকবে। আমি বাচ্চাদের খুব ভালো ম্যানেজ করতে পারি। অরিন্দমের দিকে আপাত মস্তক তাকিয়েও ভদ্রমহিলা ঠিক বিশ্বাস করতে পারলেন না। চেহারা ও পোশাক দেখেও আজকাল লোক চেনা যায় না। এবারে চায়ের স্টলের দোজেশ্বরও এগিয়ে এলো অরিন্দমকে সাহায্য করবার জন্যে। দূর থেকে সে সব কথাই শুনেছিল। সে এসে বলল, আপনি আপনার মেয়েকে রেখে যান, আপনি আপনার মেয়েকে রেখে যান না আমাদের কাছে। শুধু শুধু নাটকটা মিস করবেন কেন? শেষ দৃশ্যটা দারুণ জমজমাটি। ব্রজেশ্বর আরো কিছু বলতে যাচ্ছিল। অরিন্দম চোখের ইশারায় তাকে বারণ করল। ব্রজেশ্বর বোধহয় বলেই ফেলত যে স্বয়ং নাট্যকার যখন বলেছেন।
অরিন্দম বাচ্চাটাকে 2 হাতে শূন্যে তুলে নিয়ে বলল, এ তো খুব লক্ষ্মী মেয়ে, একদম কাঁদে না, ভেতরটায় গরম আর বিচ্ছিরি, বাইরে কি চমৎকার হাওয়া, তুমি বেড়াতে যাবে? বাচ্চা মেয়েটি গোল গোল চোখে পর্যবেক্ষণ করতে লাগলো অরিন্দমকে। কাঁদল না। ব্রজেশ্বর ভদ্রমহিলাকে তাড়া দেবার ভঙ্গিতে বলল, আপনি আর দেরি করছেন কেন? যান যান, নাটকটা দেখে আসুন। শুধু শুধু আপনাদের অসুবিধে করে? কিচ্ছু অসুবিধে হবে না। মহিলা আর দেরি করলেন না, চলে গেলেন হলের দিকে। খুব সাবধানে দরজা খুলবার আগে আর একবার পিছনে ফিরে দেখে নিলেন মেয়েকে। অরিন্দমের বুক কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। ভদ্রমহিলা নিশ্চয়ই নাটকটা খুব ভালো লেগেছে, করুণ মুখের ভঙ্গি দেখলেই বোঝা যায়। মুখে তো বললই, বেশ বিদুষী এবং রুচিসম্পন্ন বলেই মনে হয়। খুকুমণি, তোমার নাম কি? অর্পণা সেন। অপর্ণা সেন? বাবা, তুমি তো খুব বিখ্যাত দেখছি। মেয়েটি ডাক করে বলল, তুমি ভুল বলছো কেন? অপর্ণা নয়, অর্পণা। আমার নাম অর্পণা সেন। অতটুকু মেয়ে, কিন্তু খুব উচ্চারণ, গলার আওয়াজটাও মিষ্টি। এই মেয়ে অভিনয়ে নামলে খুব নাম করবে নিশ্চয়ই। অরিন্দম বলল, ওহো, অর্পণা অর্পণা, তাই বলো। আচ্ছা ভাই অর্পণা, তোমার কোনো ডাক নাম নেই? মা ভেতরে গেল। এই একটু ভিতরে গিয়েছেন, আবার এক্ষুনি আসবেন। কেন? কেন ভেতরে গেছে? মা থিয়েটার দেখছে তো। আমিও থিয়েটার দেখব। এটা বড়দের জিনিস, তোমার তো ভালো লাগবে না। আমি মার কাছে যাব। যাবে, নিশ্চয়ই যাবে, একটু পরে। মেয়েটির হাত ধরে স্টলের কাছে এসে অরিন্দম জিজ্ঞেস করল, ব্রজেশ্বর, তোর কাছে বিস্কুট আছে? না, বিস্কুট নেই। চপ টপ আছে, কিন্তু ওকে কি ওইটুকু মেয়েকে চপ কাটেট খাওয়ানো উচিত কিনা তা অরিন্দমও ঠিক বুঝতে পারল না। তবে সে এইটুকু অন্তত জানে, আজকালকার বাচ্চাদের খাওয়া দাওয়া সম্পর্কে মায়েরা খুবই খুঁতখুঁতে। থাক বাবা, খাইয়ে দরকার নেই চপটপ। ব্রজেশ্বর, তোর কাছে দুধ আছে তো, একটু দুধ দে না ওকে। ব্রজেশ্বর ইতস্তত করতে লাগলো, দুধ আছে বটে, কিন্তু চা আর কফি তৈরি করবার জন্য লাগবে। সে দুধ এই মেয়েটাকে খাইয়ে দিলে চলবে কি করে? মেয়েটি সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমি দুধ খাই না। অরিন্দম হেসে উঠল, বেশ জেদি মেয়ে। তাদের ছেলেবেলায় দুধ পাওয়াই যেত না বেশি, রোজ দুধ খাওয়া ছিল রীতিমতন ভাগ্যের ব্যাপার। এখনকার ছেলেমেয়েরা দুধ খেতেই চায় না। দমদম করে দুটো শব্দ হলো। অরিন্দম ঘড়ি দেখল, ঠিক 7:48 বাজে। এখন রাজপুরোহিতের হত্যার দৃশ্য। আওয়াজে মেয়েটি বেশ চমকে উঠে বলল, মা কোথায়? আমি মায়ের কাছে যাব। অরিন্দম আবার তাকে কোলে তুলে নিয়ে বলল, যাবে যাবে, একটু বাদেই যাবে, চলো আমরা একটু বেরিয়ে আসি। কোলে উঠেও মেয়েটি ছটপট করতে লাগলো। তারপর এমন তীক্ষ্ণ গলায় আ করে চেঁচিয়ে উঠল যে অরিন্দম আর ব্রজেশ্বর দুজনেই চমকে উঠল। পাছে শিশুর গলার চিৎকার হলের মধ্যেও পৌঁছে যায়, কিংবা ভদ্রমহিলা তাড়াতাড়ি বেরিয়ে আসেন, সেই ভয়ে অরিন্দম জোর করে মেয়েটাকে নিয়ে গেল গেটের দিকে। মেয়েটা কি অবিশ্রান্তভাবে চেঁচাচ্ছে, গলার কি সাংঘাতিক জোর। গেটের দারোয়ান পর্যন্ত তটস্থ। রাস্তার ওপাশেই ময়দান। সাবধানে রাস্তা পার হয়ে অরিন্দম ঘাসের উপরে নামিয়ে দিল মেয়েটাকে। বাবা, অতি বিচ্ছু মেয়ে। মেয়েটা ঘাসের উপরে হাত পা ছড়িয়ে চেঁচাতে লাগলো, মার কাছে যাব, মার কাছে যাব। কাঁদুক, এখানে যত ইচ্ছে কাঁদুক,
এখানকার আওয়াজ তো হল পর্যন্ত পৌঁছবে না। এখন চলছে জেলখানার দৃশ্য। এখনকার ডায়লগগুলো প্রত্যেকটি দারুণ। ভদ্রমহিলা নিশ্চিন্তভাবেই নাটক দেখছে নিশ্চয়। এই জায়গাটা ওর আরও ভালো লাগবে। উনি ভাবতেও পারবেন না যে স্বয়ং নাট্যকারের কাছে উনি মেয়ে রাখতে দিয়েছেন। কয়েকজন কৌতূহলী লোক কাছাকাছি এসে উঁকি মারল। একজন জিজ্ঞেসই করে ফেলল, এ কি, মেয়েটা তো কাঁদছে কেন? অরিন্দম বিরক্তির সঙ্গে উত্তর দিল, কি জানি। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল ভুল করেছে। মেয়েটি তার সঙ্গেই রয়েছে, মামা বলে কাঁদছে, আর সে কিছুই জানে না। তারা যদি তাকে ছেলে ধরা ভাবে। কলকাতায় তো হুজুগের অভাব নেই। খুব মোলায়েম গলায় সে বলল, অর্পণা, 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 লক্ষ্মী মেয়ে, এত কাঁদে না। এত কাঁদছো কেন? একটু পরেই তো মায়ের কাছে যাবে। না, আমি এক্ষুনি যাব। লোকজনের প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে যাওয়াই ভালো। খুব গাম্ভীর্য নিয়ে অরিন্দম ধীরে সুস্থে রওনা হলো। এবার আর মেয়েটাকে কোলে তুলল না, হাত ধরে নিয়ে এলো। ব্রজেশ্বর বলল, খুব ঝামেলায় পড়লি তো। অরিন্দম বলল, বাপরে বাপ, এরকম অভিজ্ঞতা জীবনে হয়নি। একে নিয়ে এখন কি করি? ওর মায়ের কাছেই ফিরিয়ে দিয়ে আসা ভালো। কিন্তু ওর মাকে কোথায় পাবো? সিট নাম্বার কি জানি নাকি? হলের মধ্যে ঢুকে এখন খোঁজাখুঁজি করা যায়? ওকে নিয়ে হলে ঢুকলেই ওর মা দেখতে পাবে। অরিন্দম আঁতকে উঠে বলল, না, নাটকের মাঝখানে? জেলখানার সিনেটা সবচেয়ে ভালো। তার মধ্যে ঢুকে আমি নিজেই সেটাকে নষ্ট করব বলতে চাস? তাহলে তুই যা ভালো বুঝিস। মেয়েটা দৌড়ে হলের দরজার দিকে যেতে চায়। অরিন্দম তাকে জোর করে ধরে রেখেছে। এক এক সময় ইচ্ছে করছে ঠাস ঠাস করে চড় মারতে। অমন সুন্দর একজন মহিলার এ কি বিচ্ছিরি মেয়ে। অতি কষ্টে ধৈর্য ধরে রইল অরিন্দম। মেয়েটাকে কোলে নিয়ে সারাটা মাঠ ঘুরে বেড়াতে লাগলো। আর পারছে না, কিছুতেই পারছে না। নাটকটা কখন শেষ হবে? নিজের নাট্যকার হয়েও সে কামনা করতে লাগলো, এক্ষুনি এক্ষুনি নাটকটা শেষ হয়ে যাক। আলো নিভুক, মাইক ফেল করুক, যা হোক কিছু একটা হোক। শেষ পর্যন্ত নাটকটা ভাঙল, নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে। লোকজনকে বেরিয়ে আসতে দেখে মেয়েটা আবার নতুন করে চেঁচাতে লাগলো। অরিন্দমের ইচ্ছে হলো এখনই ছেড়ে দেয় ওকে, এখন যেখানে খুশি যাক। তারপরেই ভাবল, এতক্ষণ কষ্ট করবার পর এখন ছেড়ে দিলে ভদ্রমহিলা ভাববেন সে তার মেয়েকে যত্নই করেনি। ভদ্রমহিলার সঙ্গে সেই বাপ্তার পাঞ্জাবি পরা লম্বা লোকটা। অরিন্দমের মুখটা শুকিয়ে গেল। এই বাজে লোকটার সঙ্গে অমন চমৎকার মহিলাটির বিয়ে হয়েছে। ওই বাপের মেয়ে বলেই এইরকম বিচ্ছু। লম্বা লোকটা এখনো গোমরা মুখ করে আছে। নিশ্চয়ই অনবরত স্ত্রীর কাছে নাটকটা নিন্দে করেছে। ভদ্রমহিলা এগিয়ে এসে বললেন, এই যে, আপনার কষ্ট হয়নি তো? জোর করে মুখে হাসি ফুটিয়ে অরিন্দম বলল, না না, আপনাকে জ্বালায়নি? একটুও না, খুব ভালো মেয়ে। আপনার জন্যই পুরো নাটকটা দেখা হলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মেয়ে মাকে ছেড়ে বাবার কোলে উঠেছে। লম্বা মাতার লোকটার নিশ্চয়ই খুব তাড়া ছিল। তার মেয়েকে নিয়ে এগিয়ে গেছে অনেকখানি। অরিন্দমের সঙ্গে একটাও কথা বলেনি সে, মুখে একটা বিরক্ত ভাব। ভদ্রমহিলা
বারবার ধন্যবাদ জানালেন। হ্যাঁ, তো ধন্যবাদ কে শুনতে চায়? নাটকটার এক কোনা প্রশংসাও তিনি করলেন না। অরিন্দম লোভীর মতন অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত ভদ্রমহিলা যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছেন, সে জিজ্ঞেসই করে ফেলল, এই যে নাটকটা কেমন লাগলো? শেষটা কিন্তু মোটেই জমেনি। দেওয়াল ঘেঁষে মূর্তির মতন দাঁড়িয়ে রইল অরিন্দম, মুখখানা ফ্যাকাশে। তার জীবনে এত বড় আঘাত সে আগে পায়নি। শেষ হলো আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা গল্প নাটকের বাইরে। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। যারা আমার কবিতা পাঠ চ্যানেলে নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক অবশ্যই করে যাবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন আসছেন, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।